আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের সাথে আলোচনা করব একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। সমাজসেবা দপ্তরের ইউনিয়ন পদে সমাজকর্মী, একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, 209 পদের। খুবই সুন্দর একটি নিয়োগ দিয়েছে। দেখা যায় সমাজকর্মী ইউনিয়ন, যার বেতন গ্রেড হচ্ছে 9,200 থেকে 22,490 টাকা। এটি হচ্ছে স্থায়ী রাজস্ব খাতের আওতাভুক্ত। পদ হচ্ছে 209টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে আপনার কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ HSC লাগবে আপনার। ঠিক আছে। বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এখন সব জেলার লোকজন আবার এখানে আবেদন করতে পারবেন না। সব জেলার প্রার্থী, যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না তা হচ্ছে রাজবাড়ী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা ও ঝালকাঠি এখানে দেওয়া আছে। কিন্তু হ্যাঁ, এবার একটা কথা আছে যে এইসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, কিন্তু সেটি এতিম, শারীরিক প্রতিবন্ধীরা। এখন আবেদনের জন্য কিছু শর্তাবলী দিয়ে দিয়েছে, যেমন যে নিচে উল্লেখ করা আছে যে নিয়োগের জন্য আবেদনকারীর সাধারণ প্রার্থীর বয়স আর কি, যারা আমরা সাধারণ, যাদের কোনো কোঠা নাই বা এতিম বা শারীরিক প্রতিবন্ধী না, তাদের জন্য বয়সসীমা হচ্ছে 12/6/2024। অর্থাৎ আপনার আবেদন শুরু হবে 12 তারিখ থেকে। 12 তারিখ থেকে আবেদন শুরু হবে। তো ওই দিন ওই মানে 12 তারিখে আপনার বয়স হতে হবে 18 থেকে 30 বছর। অর্থাৎ 12 তারিখে আপনার 18 বছর পূর্ণ হইতে হবে। যার বেশি আছে 30 বছর পর্যন্ত পারবেন। এবং বীর মুক্তিযোদ্ধা ও বীর শহীদ মুক্তিযোদ্ধার পুত্র এবং কন্যাগণের ক্ষেত্রে 18 থেকে 32, তাদের জন্য 2 বছর বেশি আর কি। বীর মুক্তিযোদ্ধা ও পুত্র কন্যার বয়স এখানে আপনার আরেকটা জিনিস উল্লেখ করেছে যে 18 থেকে 30। বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যার বয়স 18 থেকে 30। শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বয়স 18 থেকে 32 এটা উল্লেখ করে দিয়েছে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান ও সকল কোঠা যথাযথভাবে অনুসরণ করা হবে। অর্থাৎ সরকার যেসব কোঠা আছে, যেমন পোষ্য কোঠা, মুক্তিযোদ্ধা কোঠা, এইসব কোঠা আর কি অনুসরণ করা হবে। আবেদনকারীকে মৌখিক পরীক্ষা গ্রহণের সময় কিছু কাগজপত্র নিয়ে যেতে হবে, যার অরিজিনাল কপি, সত্যায়িত করা কপি নিয়ে যেতে হবে। এর মধ্যে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল এবং সাময়িক সনদপত্র, অর্থাৎ অনেকে যে অনেক আগে দিয়েছেন তার জন্য মূল সনদ, এবং সাময়িক যে আছেন তার জন্য সেটা, এবং সেটা হতে হবে আপনার সত্যায়িত করা কপি হতে হবে। জাতীয় পরিচয়পত্র, যার জাতীয় পরিচয়পত্র আছে সে তো ওটা জীবনের ID কার্ড, আর জানা থাকে তার তো জন্ম নিবন্ধন তো আছেই। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অথবা পৌরসভা, মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলরের কর্তৃক আপনার নাগরিক সনদপত্র লাগবে। তারপরে এবং এই সমস্ত কাগজপত্রগুলো প্রথম গেজেটেড কর্মকর্তার কাছ থেকে সত্যায়িত করা লাগবে, চারিত্রিক সনদপত্রটি। শারীরিক প্রতিবন্ধী, এতিম, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং আনসার এবং VTP প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ সনদ, এবং বীর মুক্তিযোদ্ধা কোঠা আবেদনকারীদের প্রার্থীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক যে মুক্তিযোদ্ধার যে সনদ সেটা লাগবে আর কি। এরপরে কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোনো শর্ত সংযোজন এবং সংশোধন করতে পারবেন। আবেদনপত্র পূরণের কিছু শর্তাবলী দিয়ে দিয়েছে। এর মধ্যে যেমন আবেদনকারীর ইচ্ছুক তাদের সমাজসেবা দপ্তরের যে ওয়েবসাইট, সেখানে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারবেন। ওই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করা লাগবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে আপনার পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ হচ্ছে 12 তারিখ সকাল 10টা থেকে, আর শেষ তারিখ হচ্ছে আপনার 18/7 অর্থাৎ আগস্টের 18 তারিখ রাত 11:59 পর্যন্ত। অনলাইন আবেদনপত্রের প্রার্থী তার রঙিন ছবি এর দৈর্ঘ্য হতে হবে আপনার 300x300 অর্থাৎ পাসপোর্ট সাইজের ছবি যেটাকে আমরা বলি, এবং স্বাক্ষর হতে হবে দৈর্ঘ্য 300 আর হচ্ছে প্রস্থ হচ্ছে আপনার 80 মেগাপিক্সেলের আর কি, এখানে উল্লেখ করে দিয়েছে।
স্ক্যান করে নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। এখন এটা আপনি যদি কম্পিউটার থেকে করেন তারা দেখাই দেবে, আর যদি কেউ ফোন থেকে করেন তাহলে যখন আবেদন শুরু হবে তখন আমি একটি ভিডিও দিয়ে দেবো যে কীভাবে এগুলো রিসাইজ করবেন। আর হ্যাঁ, অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা সাদা দেওয়ার চেষ্টা করবেন, সাদা ব্যাকগ্রাউন্ড বর্তমান সব ক্ষেত্রে ইউজ হয়। অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্যাদি যেহেতু পরবর্তীতে আপনার সব ক্ষেত্রেই কাজে লাগবে, অর্থাৎ এই আবেদনের ক্ষেত্রে, তাই পুনরায় বারবার একটু ভালো করে চেক করে দেবেন এবং প্রার্থী অ্যাপ্লিকেন্টস কপি সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন, অর্থাৎ আপনার আবেদন করার পর যে আপনার কপিটি দেবে এটা সংরক্ষণ করবেন। আর এখানে আবেদন করার শর্ত, কীভাবে আপনার SMS প্রেরণ করবেন আবেদন করার পরে সেটা দিয়ে দিয়েছে যে প্রথম SMS হবে DSS বড় হাতের, অর্থাৎ ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিস, সমাজসেবা অধিদপ্তর, স্পেস দিয়ে আপনার ইউজার আইডি, অর্থাৎ আপনি যে আবেদন করছেন আবেদন অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি দেওয়া আছে ওইটা, এবং আপনার পাঠাতে হবে হচ্ছে 16322 এই নাম্বারে। আপনি ফিরতে একটি SMS পাবেন, ওই SMS আপনার আরেকটি পিন নাম্বার দিয়ে দেবে। তো তখন আপনি দ্বিতীয়বার একটা SMS দেবেন DSS স্পেস ES এবং পিন, আবার ওই 16322 ওই নাম্বারে পাঠিয়ে দিতে হবে। এবং আবেদনের ক্ষেত্রে এখানে উল্লেখ আছে যে 200 টাকা লাগবে, আবেদন ফি 200 টাকা। আর টেলিটক সার্ভিস চার্জ, অর্থাৎ টেলিটক প্রিপেড সিম থেকে আবেদনটি আপনার টাকা পে করতে হবে। সার্ভিস চার্জ হচ্ছে 23 টাকা, অর্থাৎ 223 টাকা। আর দুইটা SMS-এ হয়তো আপনার 6 টাকা কাটতে পারে, এই মোট 230 টাকার মতো লাগবে, 229-30 টাকা। আর আবেদনের পরে প্রবেশপত্রের বিষয়টি আপনার DSS সমাজসেবা অধিদপ্তরের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে পাবেন, অথবা আপনার ফোনে যে নাম্বার আপনি দিবেন ওই নাম্বারও আপনার SMS করে পাঠিয়ে দেবে যে আপনার পরীক্ষার কেন্দ্র, অথবা কবে আপনার ভাইবা পরীক্ষা, অথবা কবে আপনার মৌখিক লিখিত পরীক্ষা, সেটা এখানে জানিয়ে দেওয়া হবে। আর আরেকটা জিনিস এখানে উল্লেখ আছে যে ত্রুটিপূর্ণ এবং অসম্পূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতিরেকেই বাতিল বলে গণ্য হবে, অর্থাৎ আবেদনটি আপনার নির্ভুলভাবে করতে হবে, কোনো ত্রুটি থাকা যাবে না। আবেদনকারীকে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো TATD অর্থাৎ কোনো ধরনের ভাতা প্রদান করা হবে না। তারপর আছে অনলাইনে পূরণকৃত কোঠায় প্রার্থিতা দাবি না করলে নতুন করে প্রার্থীদের দাবি গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ আপনি যদি মুক্তিযোদ্ধা কোঠা হয়ে থাকেন, পোষ্য কোঠা হয়ে থাকেন, অথবা নারী কোঠা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার ওইটা আপনি যখন আবেদন করবেন তখন ওইখানে উল্লেখ করতে হবে, অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছেন ওইখানে আপনার উল্লেখ করতে হবে। কিন্তু পরবর্তীতে আপনারা যদি দাবি করেন তাহলে এটা গ্রহণযোগ্য হবে না। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে, অর্থাৎ যারা নিয়োগ দেবে তাদের সিদ্ধান্ত চূড়ান্ত এখানে। অর্থাৎ আবার এখানে আছে যে পদসংখ্যা হ্রাস বা বৃদ্ধি হতে পারে। এখন 209টি পদ দিয়েছে, এখানে এটা কমতেও পারে বাড়তেও পারে, এটা যারা নিয়োগকর্তা আছে তাদের উপর ডিপেন্ড করা যায় কী হবে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে কীভাবে আবেদন করতে হবে ছবি রিসাইজ সেটাতে ভিডিও দিয়ে দেওয়া হবে, দেখে নেবেন কষ্ট করে।